সঙ্গীতা, আজকে আমার শরীরটা একদম ভালো নেই, তাই তুই আজকে রাতের খাবারটা রান্না কর। দুপুরের সবজি আছে, মাংস আছে, শুধু 9টা-10টা রুটি বানালেই হয়ে যাবে। মায়ের কথা শুনে সঙ্গীতা ভীষণই রেগে যায়। আমি রুটি বানাতে পারবো না মা, কারণ আমার আটা মাখতে ভালো লাগে না। তাও আবার তুমি আমাকে 10টা রুটি বানাতে বলছো। এতগুলো রুটি বানানোর জন্য আমাকে তো অনেকটা আটা মাখতে হবে। এতগুলো রুটি মানে আমি তো তোকে মাত্র 10টা রুটি বানাতে বলেছি। আমাদের বাড়িতে বরং অনেক কম রুটি তৈরি হয়, কারণ আমরা বাড়িতে মাত্র 3 জনে থাকি। আর তোর যদি অনেক বড় পরিবারে বিয়ে হয় আর সেই পরিবারে প্রত্যেকদিন তোকে 100টা করে রুটি বানাতে হয়, তাহলে তুই কি করবি শুনি? দূর, এরকম আবার হয় নাকি? সবসময় তুমি উল্টোপাল্টা কথা বলো না তো। ঠিক আছে, তুমি আমাকে আটা মেখে দাও, আমি তারপর রুটি বানিয়ে দিচ্ছি। এভাবে সঙ্গীতা বিয়ের আগে কিছুতেই রুটি বানানোর জন্য আটা মাখতে চায় না। কিন্তু দুর্ভাগ্যবশত এমন পরিবারে সঙ্গীতার বিয়ে হয় যে বিয়ের পর থেকে তার জীবন একেবারে পাল্টে যায়। কারণ সঙ্গীতার শ্বশুর বাড়িতে সব মিলিয়ে 20 জন সদস্য থাকে। আর সঙ্গীতা যখন প্রথমবারের মতো রান্নাঘরে রান্না করতে যায়, তখন সেখানে সঙ্গীতার ননদ আসে। বৌদি, কি রান্না করছো তুমি? আরে পায়েস রান্না করার কোনো দরকার নেই, আমাদের বাড়িতে অনেকের সুগার আছে, তাই আমরা সাধারণত মিষ্টি খাবার অ্যাভয়েড করি। তুমি বরং আমাদের জন্য ডিরেক্ট রান্না করতে শুরু করে দাও। এই নাও, এখানে 10 কেজি আটা আছে, আমাদের জন্য ঝটপট তুমি রুটি বানিয়ে নাও। ঠিক আছে, তাহলে আমি সবার জন্য রুটি তরকারি বানিয়ে দিচ্ছি। কিন্তু ললিতা, আটার ড্রামটা কোথায় আছে একবার আমাকে দেখিয়ে দাও তো, কারণ 10 কেজি আটা তো আর এখন রুটি বানাতে লাগবে না। যেটুকু আটা আমার রুটি বানানোর জন্য লাগবে সেটুকু রেখে বাকিটা আমি আটার ড্রামের মধ্যে ঢেলে দেব। আরে বৌদি, আমাদের বাড়িতে প্রত্যেকদিন 10 কেজি আটারই রুটি বানানো হয়। তুমি তো জানো আমাদের বাড়িতে আমরা টোটাল 20 জন সদস্য আছি। বড় মানুষরা 15 জন আর বাচ্চা 5 জন। বড়রা সবাই 6টা করে অন্তত রুটি খায় আর বাচ্চারা 2টো করে খায়। 6-15 90 আর 5 দুগুণে 10, টোটাল 100টা হয়েই গেল। আর আমাদের বাড়িতে যে ছোট্ট বাচ্চা কুকুরটা আছে, ও কিন্তু আবার 1টা করে রুটি খায়। টোটাল তুমি 101টা রুটি বানাবে। ননদের কথা শুনে সঙ্গীতার মাথা একেবারে ঘুরে যায়। কি বলছো কি তুমি? আমাকে সত্যি 101টা রুটি বানাতে হবে, নাকি তুমি আমার সঙ্গে মজা করছো? বৌদি, আমি তোমার সঙ্গে মজা করতে যাব কেন? তাড়াতাড়ি রুটি বানানো শুরু করে দাও, একটু পরেই কিন্তু সবাই রুটি খেতে চলে আসবে। আর হ্যাঁ, তুমি কিন্তু আটাটা খুব ভালো করে বেশি সময় নিয়ে নরম করে মাখবে, তা না হলে রুটি শক্ত হয়ে যাবে। আমাদের বাড়িতে আমরা সবাই কিন্তু নরম রুটি খেতে ভালোবাসি। এই বলে ললিতা সেখান থেকে চলে যায়। আর সঙ্গীতা এবার কি করবে কিছুই বুঝে উঠতে পারে না, কারণ সে ধারণাই করতে পারে না শ্বশুর বাড়িতে এসে তাকে 101টা রুটি বানাতে হবে। তাই সঙ্গীতা তখনই একটা বড় পাত্র নিয়ে 10 কেজি আটা মাখতে শুরু করে দেয়। কিন্তু সে যেহেতু আগে কখনো এতটা পরিমাণে আটা মাখেনি, তাই তার খুবই অসুবিধা হয়। ইস, 10 কেজি আটা! আমি তো বাপের জন্মে কখনো এতগুলো রুটি তৈরি করিনি। মনে হচ্ছে আমাকে কোনো বিয়ে বাড়িতে রান্না করার জন্য নিয়ে আসা হয়েছে। এতটা আটা মাখতে গিয়ে আমার 2 হাত একেবারে ব্যথা হয়ে যাচ্ছে। এত আটা আমি মাখবো কিভাবে? তারপর আবার 100টা রুটি তৈরি করব কখন? এভাবে সঙ্গীতা প্রায় 1 ঘন্টা সময় নিয়ে আটা মেখে ফেলে। আর তার আটা মাখা হয়ে গেলে সে এক এক করে রুটি বানাতে শুরু করে দেয়। কিন্তু 10টা-20টা রুটি বানানোর পরেই সঙ্গীতা ভীষণ পরিমাণে ক্লান্ত হয়ে পড়ে। তাই সে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে রুটি বানাতে শুরু করে। আর ওদিকে সবাই রুটি খাওয়ার জন্য টেবিলে বসে অপেক্ষা করতে থাকে। এভাবেই প্রায় 2-3 ঘন্টা পর সঙ্গীতা সবার জন্য রুটি নিয়ে বাইরে যায়। বেলা 11টা বেজে গেছে। আমরা কিন্তু প্রত্যেকদিন 9টার মধ্যে রুটি তরকারি খেয়ে নিই। এখন আমরা রুটি খেলে দুপুরবেলা আবার ভাত খাবো কখন? কাল থেকে কিন্তু তুমি 9টার মধ্যেই 101টা রুটি বানিয়ে রেডি রাখবে। এই বলে সবাই রুটি খেতে শুরু করে। আর মুহূর্তের মধ্যেই সবাই 100টা রুটি খেয়ে শেষ করে দেয়, যা দেখে সঙ্গীতা একেবারে আকাশ থেকে পড়ে। আর দুপুরবেলা ভাত তরকারি রান্না করতে সঙ্গীতার অসুবিধা না হলেও রাত্রিবেলা তাকে আবার সবার জন্য 101টা রুটি বানাতে বলা হয়। আর এবার সঙ্গীতা ভীষণই বিরক্ত হয়ে ওঠে। দূর বাবা, সকালেই তো 101টা রুটি বানালাম, রাত্রিবেলা নাকি আবার 101টা রুটি বানাতে হবে। 10 কেজি আটা মাখতে গিয়ে আমার 2 হাত এখনো পর্যন্ত ব্যথা হয়ে আছে। বিয়ের জন্য আমি কি সুন্দর 2 হাতে নেল এক্সটেনশন করিয়েছি, আর আটা মাখতে গিয়ে আমার নখের মধ্যে আটা ঢুকে যাচ্ছে। ইস, নখগুলো একেবারে নষ্ট হয়ে যাবে মনে হচ্ছে। আমি এত আটা কিছুতেই মাখতে পারবো না। এই বলে সঙ্গীতা তখনই তার পরিবারের কাছে যায়। মা, আমার 101টা রুটি বানাতে কোনো প্রবলেম নেই, কিন্তু আমার আটা মাখতে ভীষণ পরিমাণে বিরক্ত লাগে।
আমার এই নরম নরম এত সুন্দর হাত দিয়ে আটা মাখতে খুব কষ্ট হয়, আমার 2 হাত ব্যথা হয়ে যায়। তাই আপনি দয়া করে যদি আমাকে আটা মেখে দেন তাহলে খুব ভালো হয়। কি, আমি তোমাকে আটা মেখে দেব? তুমি ভাবলে কি করে? 2 দিন হলো না তুমি এই বাড়িতে এসেছো, আর তুমি তোমার শাশুড়ি মায়ের উপর হুকুম চালাচ্ছ? আপনি আটা মাখবেন না যখন, তাহলে অন্য কাউকে বলুন। বাড়িতে আপনার আরো 4টে বৌমা আছে, আপনার 10-10টা মেয়ে আছে, ওদের মধ্যে কাউকে আটা মেখে দিতে বলুন। তারপর আমি 101টা রুটি একাই বানিয়ে দেব, কারণ আমার আটা মাখতে একদমই ভালো লাগে না। আমি যদি এখন আটা মাখি তাহলে আমার 2 হাতের মেহেন্দি খুব তাড়াতাড়ি উঠে যাবে, আর আমার নেল এক্সটেনশনও নষ্ট হয়ে যাবে। 3000 টাকা খরচ করে আমি আমার হাতের নখগুলো লাগিয়েছি। বৌদি, তোমার সাহস তো কম নয়, তুমি তোমার ননদদের উপর হিংসা করছো। আমরা এই বাড়ির মেয়ে, আমরা কেন বাড়ির কাজ করতে যাব? সংসারের কাজ করার দায়িত্ব বাড়ির বৌমাদের, মেয়েদের নয়। আর তাছাড়া আমাদের সবার কলেজের পরীক্ষা আছে, তাই আমরা বোনেরা এখন পড়াশোনা করব। আর এই যে, আমরা শাশুড়ি মাকে আগেই বলে দিয়েছিলাম তোমাকে এখন অন্তত পক্ষে 1 মাস একা একা রুটি বানিয়ে সবাইকে খাওয়াতে হবে। আমরাও যখন এই বাড়িতে এসেছিলাম তখন 1 মাস করে আমাদের উপর রান্না বান্নার সব দায়িত্ব দেওয়া হয়েছিল। আমাদেরকে সেই সময় কেউ সাহায্য করেনি, তাই তোমাকেই একা হাতে সব করতে হবে। 1 মাস পর আমরা তোমাকে সাহায্য করব, তার আগে নয়। সবার মুখে এরকম কথা শুনে সঙ্গীতা ভীষণ পরিমাণে রেগে যায়, আর সে চুপচাপ রান্নাঘরে চলে আসে। কিন্তু সে 10 কেজি আটার সামনে বসে বসে ভাবতে থাকে কিভাবে সে আটা মেখে রুটি তৈরি করবে। আর এমন সময় হঠাৎই সঙ্গীতার মাথায় একটা অদ্ভুত চিন্তা আসে, আমি কিছুতেই হাতে ব্যথা করে আমার নখগুলো নষ্ট করে আটা মাখতে পারবো না। কারখানাগুলোতে যেরকম পা দিয়ে আটা মেখে পাউরুটি তৈরি করা হয়, সেরকমই আমি পা দিয়ে আটা মেখে আজকে শ্বশুরবাড়ির জন্য রুটি তৈরি করব। তা না হলে এত বেশি আটা মাখা আমার পক্ষে সম্ভব নয়। যাই, আগে আমি পা দুটো ভালো করে ধুয়ে আসি। এই বলে সঙ্গীতা বাথরুমে চলে যায়, আর সে খুব ভালো মতো সাবান দিয়ে পা ধুয়ে চলে আসে। আর সে একটা বড় পাত্রের মধ্যে আটা নিয়ে জল ঢেলে পা দিয়ে চটকে চটকে আটা মাখতে শুরু করে দেয়। আর এরকম পা দিয়ে আটা মাখতে সঙ্গীতার ভীষণই ভালো লাগে। আরে বাহ, আমি তো খুব সহজেই পা দিয়ে আটা মেখে ফেললাম। সকালবেলা অত কষ্ট করে বেকার বেকার আমি আটা মাখলাম। আমি এবার সবাইকে পা দিয়ে আটা মেখেই রুটি বানিয়ে খাওয়াবো, কারণ আমার আটা মাখতে গিয়ে গায়ে জ্বর আসে। এভাবে সঙ্গীতা সেদিন রাগের বশে তার পরিবারকে পা দিয়ে আটা মেখে রুটি বানিয়ে খাইয়ে দেয়, আর কেউ কিছু বুঝতেই পারে না। সেই জন্য সঙ্গীতাও মনে মনে খুবই খুশি হয়। আর আবার পরের দিন সকালবেলা সঙ্গীতা রান্নাঘরে ঢুকে পা দিয়ে আটা মাখতে শুরু করে দেয়। আমাকে কেউ হেল্প করবে না বলেছে। 1 মাস ধরে আমি সবাইকে 2 বেলা করে 101টা রুটি বানিয়ে খাওয়াবো, আর আমার কষ্ট যখন কেউ বুঝতে পারবে না, তখন আমিও কারোর কথা কেন ভাবতে যাব? এরকম পা দিয়ে আটা মেখেই আমি 1 মাস পর্যন্ত সবাইকে রুটি খাওয়াবো। কিন্তু আমি এভাবে পা দিয়ে মাখা রুটি কিছুতেই খেতে পারবো না। আমি নিজের জন্য আলাদা করে ভাত রান্না করে নেব। এভাবে সঙ্গীতা যখন পা দিয়ে আটা মাখতে থাকে, তখনই সেখানে হঠাৎ করে সঙ্গীতার ননদ ললিতা চলে আসে। আর সঙ্গীতা তাকে দেখে তাড়াতাড়ি করে আটার পাত্র থেকে নিচে নেমে যায়। বৌদি, কি করছো? তোমার আটা মাখা এখনো হয়নি? আসলে আমাদের না খুব খিদে পেয়ে গেছে। এ কি বৌদি, তোমার 2 পায়ে আটা লেগে কেন? এই শুনে সঙ্গীতা খুবই ভয় পেয়ে যায়। আসলে আমার পা দুটো খুব কালো হয়ে গেছে, তো সেই জন্য আমি একটু আটা মেখে আমার 2 পায়ে লাগিয়ে নিয়েছি। গমের আটা মেখে পায়ে মাস্ক হিসেবে ব্যবহার করলে পা পরিষ্কার হয়ে যায়। বিয়ের আগে আমি এরকম ভাবে স্কিন কেয়ার করতাম, আর এখন তো শ্বশুর বাড়িতে এসে 101টা রুটি বানাতে গিয়ে আমি নিজের কেয়ার করতেই পারি না। তাই ভাবলাম আজকে রুটি বানাতে বানাতে নিজের একটু কেয়ার করব। ওরে বাবা, এরকমও কিছু হয় নাকি? আচ্ছা ঠিক আছে, তোমার তো এখন রুটি বানাতে সময় লাগবে, কারণ এখনো তোমার আটা মাখা হয়নি। তুমি বরং আমাদের বোনেদের জন্য একটু বেশি করে ম্যাগি বানিয়ে দাও। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুমি যাও, তুমি ঘরে যাও, আমি ম্যাগি বানিয়ে তোমার ঘরে দিয়ে আসবো। এই শুনে ললিতা সেখান থেকে চলে যায়। ভাগ্যিস ললিতা আমাকে পা দিয়ে আটা মাখতে দেখে ফেলেনি, তা না হলে আমি আজকে ধরা পড়ে যেতাম। এবার থেকে আমাকে রান্নাঘরের দরজা বন্ধ করে তবেই রুটি বানাতে হবে। এভাবেই 2-1 দিন কাটে, আর সঙ্গীতা প্রত্যেক দিন পা দিয়ে আটা মেখে রুটি তৈরি করে সবাইকে খাওয়াতে থাকে। কিন্তু বাড়ির সকলে একটা জিনিস লক্ষ্য করে, সঙ্গীতা সবাইকে রুটি পরিবেশন করে খাওয়ালেও সে নিজে কখনো রুটি খায় না, বরং সে নিজের জন্য আলাদা করে ভাত রান্না করে খায়। কি ব্যাপার বৌমা, তুমি আমাদের সঙ্গে রুটি খাচ্ছ না কেন? তুমি নিজের জন্য ভাত রান্না করে খাচ্ছ যে? না মা, আসলে প্রত্যেকদিন 101টা করে রুটি তৈরি করতে করতে আমার আর রুটি খেতে ভালো লাগছে না। সকাল থেকে রাত পর্যন্ত আমাকে রুটির সঙ্গেই বসবাস করতে হচ্ছে। এখন আমার রুটি দেখলেই বিরক্ত লাগছে। আপনারা রুটি খান, আমি ভাত খাবো।
সঙ্গীতার কথা শুনে সবাই খুবই অবাক হয়। আর একদিন সঙ্গীতা যখন তার পরিবারের জন্য 101টা রুটি তৈরি করে সবাইকে পরিবেশন করে, তখনই সঙ্গীতার বাবা মা তার বাড়িতে এসে উপস্থিত হয়। আর তাদেরকে দেখে সঙ্গীতার শ্বশুরবাড়ির পরিবার সবাই খুব খুশি হয়। যেহেতু সঙ্গীতার বাবা মা প্রথমবারের মতো মেয়ের শ্বশুরবাড়িতে আসে, তাই সবাই মিলে তাদের আপ্যায়ন করতে শুরু করে দেয়। বেআইন মশাই, আসুন, আজকে আপনারা প্রথমবারের মতো আমাদের বাড়িতে এসেছেন। আমরা কিন্তু খুব খুশি হয়েছি। আমরা কিন্তু সবেমাত্র খাবার খেতে বসেছি, আপনারাও আমাদের সঙ্গে বসে পড়ুন। আজকে আপনার মেয়ে আমাদের জন্য গরম গরম রুটি আর তার সাথে খাসির মাংস কষা রান্না করেছে। এমন কথা শুনে সঙ্গীতা খুব ভয় পেয়ে যায়। আর অন্যদিকে সঙ্গীতার বাবা মা রুটি মাংস খাওয়ার জন্য টেবিলে বসে পড়ে। না না, আমি পা দিয়ে আটা মেখেছি, এই রুটি আমি কিছুতেই আমার বাবা মাকে খাওয়াতে পারবো না। বলছি মা, আপনারা খান, আমি আমার বাবা মায়ের জন্য এক্সট্রা করে রুটি বানিয়ে নিয়ে আসছি। কারণ এখানে 101টা রুটি আছে, আমাদের পরিবারের সবার তো 101টা রুটি লাগে। তাই বাবা মা যদি এই রুটি থেকে রুটি খেয়ে নেয়, তাহলে কিন্তু রুটি কম পড়ে যাবে। তাই আপনারা খান, আর বাবা মা তোমরা আমার সঙ্গে একটু পরে খাবে, কেমন? আরে কোনো সমস্যা নেই বৌমা, আজকে আমরা একটু কম করে রুটি খাবো, তাতে কি? 101টা রুটিতেই আমাদের সবার হয়ে যাবে। তুমিও তোমার বাবা মায়ের সঙ্গে বসে পড়ো, আজকে আমরা সবাই মিলে একসঙ্গে খাবো। বাবা মাকে বসিয়ে রেখে রান্নাঘরে গিয়ে রুটি তৈরি করতে হবে না, বুঝলে? সঙ্গীতা এমন সময় কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। আর যেই সঙ্গীতার বাবা মা রুটি খেতে যাবে, তখনই সঙ্গীতা তাদেরকে আটকে নেয়। বাবা মা দাঁড়াও, তোমরা এই রুটি খাবে না। আসলে আমাকে প্রত্যেকদিন শ্বশুর বাড়িতে 2 বেলা করে 101টা রুটি বানাতে হয় বলে আমার খুব বিরক্ত লাগে। আমার হাতে সুন্দর নখগুলো যাতে নষ্ট না হয়, সেই জন্য আমি পা দিয়ে আটা মেখে রুটি তৈরি করি। তাই তোমরা এই রুটিগুলো খাবে না। সঙ্গীতার কথা শুনে সবাই ভীষণ পরিমাণে অবাক হয়। আর বিশেষ করে সঙ্গীতার শ্বশুরবাড়ির পরিবার সঙ্গীতার উপর ভীষণই রেগে যায়। ছি, তুমি এরকম বাজে কাজ কিভাবে করতে পারলে? তুমি আমাদের জন্য রুটি বানাতে পারবে না, সেটা তো আমাদেরকে আগেই বলে দিতে পারতে। তোমাকে 101টা রুটি বানাতে হয় বলে তুমি পা দিয়ে আটা মেখে আমাদেরকে খাইয়ে দেবে? তুমি এতটা নির্লজ্জ কিভাবে হতে পারো? বেশ করেছি, যা করেছি বেশ করেছি। 101টা রুটি বানিয়ে দেখবেন কেমন কষ্ট হয়। আর 2 বেলা করে 10 কেজি আটা মাখতে গিয়ে আমার 2 হাত খুলে বেরিয়ে আসবে। আর আমি তো আপনাদেরকে বলেছিলাম রুটি তৈরি করতে আমাকে সাহায্য করার জন্য, কিন্তু আপনারা কেউ আমাকে সাহায্য করেননি। সেই জন্য বাধ্য হয়ে আমাকে এরকম করতে হয়েছে। সঙ্গীতার মুখে এরকম কথা শুনে তার শ্বশুরবাড়ির লোকেদেরও খুবই খারাপ লাগে। আর এমন সময় সেখানে সঙ্গীতার স্বামী বিপ্লব রুটি মেকার কিনে নিয়ে আসে। তোমাদেরকে রুটি বানানো নিয়ে ঝগড়া ঝামেলা করতে হবে না, আমি খুব সুন্দর একটা অটোমেটেড রুটি মেকার নিয়ে এসেছি। এই রুটি মেকারের মধ্যে তুমি শুকনো আটা আর পরিমাণ মতো জল দিয়ে দিলেই অটোমেটিক রুটি তৈরি হয়ে বাইরে বেরিয়ে আসবে। তোমাকে আর কষ্ট করে আটা মাখতেও হবে না, আর রুটি বেলতেও হবে না, আর সেঁকতেও হবে না। কিন্তু তুমি যেটা আমাদের সঙ্গে করেছো সেটা কিন্তু একদমই উচিত নয়। এই শুনে সঙ্গীতা নিজের ভুলের জন্য খুবই লজ্জিত হয়ে পড়ে। এমনকি সঙ্গীতার বাবা মাও সঙ্গীতাকে খুবই বকাবকি করে। তাই সঙ্গীতা তার ভুলের জন্য সবার কাছে ক্ষমা চেয়ে নেয়। আর সেদিনের পর থেকে সঙ্গীতা খুব সহজেই রুটি মেকারের সাহায্যে 101টা রুটি তৈরি করে ফেলে। আর এখন তার শ্বশুর বাড়িতে রুটি তৈরি করা নিয়ে কোনো সমস্যা থাকে না। সুদীপা এবং অনন্যা 2 বান্ধবী ছিল। তারা দুজনে ছোট থেকে একসঙ্গে বড় হওয়া, একসঙ্গে খেলাধুলা, একসাথে স্কুল কলেজে যাওয়া, এই সমস্ত কিছু করলেও তাদের দুজনের ভাগ্য একরকম ভাবে তাদের সহায় হয়নি। সুদীপা তার বাবা মায়ের দেখা ধনী পাত্রের সঙ্গে বিয়ে করে ধনী পরিবারের গৃহিণী হয়ে জীবন কাটায়। আর অন্যদিকে অনন্যা নিজের পছন্দের ছেলেকে বিয়ে করে বাবা মায়ের সাহায্য এবং ভালোবাসায় এই দুটোই যেমন হারিয়ে ফেলে, তেমনি হারায় তার ছোটবেলা থেকে ধন সম্পদ ঐশ্বর্যের মধ্যে বড় হয়ে আসা ভাগ্যকেও। অনন্যার স্বামী কুন্তল সামান্য একজন গাড়ির মেকানিক ছিল। তাদের এখন দিন আনা দিন খাওয়ার মতো অবস্থা। এমন অবস্থায় একদিন তার সঙ্গে দেখা করতে আসে তার পুরানো বান্ধবী। তোর কি অবস্থা হয়েছে রে অনু? তোর মুখে জৌলুস কোথায়? এত মিষ্টি করে হাসছিস, তোর সেই মিষ্টি মুখের হাসিটা কোথায়? আর তোর চোখের নিচেও কালি জমেছে, এরকম অবস্থা কেন তোর? এই বাড়ির সমস্ত কাজ তো আমাকেই করতে হয়। এই বাড়িতে আমি, আমার স্বামী আর আমার শাশুড়ি মা ছাড়া আর কেউ তো থাকে না। তাই একা হাতে সব কাজ সামলে আমার এমন অবস্থা হয়েছে। তুই কোন বাড়িতে থাকতিস আর এখন কোথায় এসেছিস তুই নিজে বুঝতে পারছিস? তুই এগুলো ডিজার্ভ করিস না। তোর স্বামী এমন কি কাজ করে যে বাড়িতে একটা কাজের লোকও রাখতে পারে না?
আপাতত ও একটা গাড়ি সারানোর কারখানাতে মেকানিকের কাজ করে। আমরা এখন ভুলভাল কারণে বেশি টাকা খরচ করতে চাইছি না। কুন্তলের মাহিনার প্রায় অধিকাংশটাই আমরা ভবিষ্যতের জন্য সঞ্চয় করে রাখছি। তোদের কাছে টাকা নেই সেটা স্বীকার করলে তুই ছোট হয়ে যাবি না। আমাকে বললে আমিও কিছু সাহায্য করতে পারবো। এভাবে টাকা জমিয়ে রাখার মিথ্যাটা না বললেও পারিস। এসব কথা বাদ দে, তুই কি খাবি বল? একটু পরেই আমার শাশুড়ি মা জল নিয়ে চলে আসবে, আর কুন্তলেরও সকালে শিফট শেষ হয়ে যাবে। তারপর আমরা সবাই মিলে একসঙ্গে বসে খাওয়া দাওয়া করব, গল্প করব, কেমন? তোর শাশুড়ি মা এই বয়সে জল আনতে গেছে? ও মাই গড, আমার তো এসব শুনেই হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। আর সকালে শিফট মানে সন্ধ্যাবেলা কি তোর স্বামীকে আবার কাজে যেতে হবে? সুদীপার কথা শেষ হতে না হতেই অনন্যার শাশুড়ি মা বিভা দেবী সেখানে চলে আসে। আমি কাজ করছি বলে তোমার গা হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে কেন গো মা? তুমি বোধহয় একেবারেই কাজকর্ম করো না, তাই না? না মাসি, একেবারেই নয়। আমার শ্বশুর বাড়িতে প্রত্যেকটা কাজের জন্য আলাদা আলাদা করে কাজের লোক আছে, আর আমার স্বামী পারলে হয়তো আমার চুল বেঁধে দেওয়ার জন্য লোক রেখে দিত। আমি জানি তোমাদের অনেক টাকা, কিন্তু তবুও একটা উপদেশ দেব, ভুল ভেবো না। এভাবে টাকা পয়সা নষ্ট করা একেবারেই ঠিক কাজ নয়। কখন ভবিষ্যতে কার কত টাকা দরকার পড়ে সেটা তো আমরা জানি না, তাই না? সুদীপা বিভা দেবীর কথায় কোনো রকমের পাত্তা দেয় না। দেখতে দেখতে বেশ কিছুক্ষণ সময় কাটে। কুন্তলের বাড়ি ফিরে আসারও সময় হয়ে আসে। কই গো, কি রান্না করলে আজ? বান্ধবী এসেছে বলে স্পেশাল কিছু করেছো নাকি? আমার বান্ধবী অনেক ধনী, স্পেশাল খাবার খাওয়াটা ওর কাছে বড্ড সাধারণ একটা ব্যাপার। তাই আজকে আমি সব সাধারণ রান্না করেছি, যেসব খাবার ও প্রায় খায় না বললেই চলে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তুমি তাহলে রান্নাগুলো গুছিয়ে সাজিয়ে ফেলো। আমি হাত মুখ ধুয়ে রান্নাঘরের আরো বাকি যা কাজ আছে সেগুলো সব সেরে নিয়ে আসছি, কেমন? এই বলে কুন্তল সেখান থেকে চলে যায়। সুদীপা অবাক হয় এটা দেখে যে কুন্তল কাজ থেকে এসেও তার স্ত্রীকে সাহায্য করার জন্য একেবারে এক পায়ে খাড়া। সুদীপা এটাও লক্ষ্য করে অনন্যা প্রচন্ড সাশ্রয় করে চলে। সুদীপা দেখে অনন্যা খুব সামান্য পরিমাণে খাবার রান্না করেছে। যতটা দরকার ঠিক ততটাই ভাত, যতটা দরকার ততটাই ডাল, ডাল দিয়ে খাওয়ার জন্য আলু ভাজা, আর 4 জনের জন্য 4 পিস মাছ। এসব দেখে সুদীপা মনে মনে হাসতে থাকে, কারণ তার শ্বশুর বাড়িতে 4 জনের জন্য কম করে 20 পিস মাছ আনা হয়। তবে সবটা তারা খেতে পারে না। তারপরে সেই খাবারগুলো তারা চাকরদের মধ্যেই বিলিয়ে দেয়। এইসব কথা ভেবেই সুদীপা নিজের সাথে অনন্যার জীবনের পার্থক্য তৈরি করতে থাকে। খাওয়া দাওয়ার পরে যে আরো বাকি কাজ থাকে সেগুলো কি তুই সব একা একাই করবি? এগুলোর জন্য কোনো কাজের লোক রাখিসনি? দূর, ওসব কাজের লোক বলে কিছু হয় না। যে নিজের কাজ নিজে গুছিয়ে নিতে পারবে সেই তো কাজের লোক, বাকি তো সবই অকাজের। আর আমি সারাদিন সমস্ত কাজ একা করলেও আমার স্বামী আর শাশুড়ি বা হাতে হাতে আমাকে অনেক সাহায্য করে। কুন্তল তো একটু আগেই কাজ করে ফিরলো, এর পরেও তোকে সাহায্য করবে? হ্যাঁ করবে তো। তুই আমাদের কলের সামনে গিয়ে দেখে আয়, সমস্ত বাসন তো কুন্তলে মেজে দিচ্ছে। আমি তো শুধু ঘরটা মুছবো, আর শাশুড়ি মা রাতের রান্নার জিনিসগুলো গুছিয়ে রাখছে। আজকে আমি এসেছি বলে এরকম, নাকি প্রত্যেক দিনই এমনটাই হয়? প্রত্যেক দিনই এমন হয়। ওরা বাড়িতে থাকলে আর সুস্থ থাকলে আমার কাজে সাহায্য করে। তারপর আমরা সবাই একসঙ্গে বসে টিভি দেখি, কোনো সিনেমা দেখি, আর না হলে নানান গল্প করি। এভাবেই আমাদের দিন কেটে যাচ্ছে রে। অনন্যার কথা শুনে সুদীপার কেমন যেন কষ্ট হয়। সুদীপার সব আছে, তবুও যেন কিছুই নেই। তার স্বামী দিনের পর দিন মাসের পর মাস বাড়িতেই থাকে না, আর তার শাশুড়ি মা সবসময় নিজের বন্ধু বান্ধব এবং রূপচর্চা নিয়ে ব্যস্ত থাকে। সুদীপার শাশুড়ি আজ পর্যন্ত কতবার যে তার সঙ্গে গল্প করেছে সেটা সুদীপা হাতে গুনে বলতে পারবে। অনন্যার বাড়িতে হয়তো সব রকমের ঐশ্বর্য নেই, কিন্তু তবুও তার বাড়িতে কেমন যেন একটা শান্তি আছে। এইসব নানান রকমের কথা অনন্যা সেখানে বসে বসেই ভাবতে থাকে। দেখতে দেখতে অনেকটা সময় পার হয়ে যায়। সুদীপা অনন্যা এবং তার পরিবারকে নিজের বাড়িতে নিমন্ত্রণ জানিয়ে সেখান থেকে চলে যায়। জানো, আজকে আমি আমার বান্ধবীর বাড়িতে গিয়েছিলাম। ওরা খুব গরিব। ওদের বাড়িতে গিয়ে আমার কেমন যেন শান্তি হয়েছে। সবাই ওখানে সবাইকে কত ভালোবেসে আগলে রাখে। আর জানো, সুদীপা অনেকক্ষণ থেকে একা একা কথা বলে যাচ্ছে, আর তার স্বামী সুজয় কোনো কথারই কোনো রকমের উত্তর দেয় না। কি হলোটা কি সুজয়? তোমার সাথে আমি কথা বলছি আর তুমি এখানে বসে বসে ফোন ঘাঁটছো। তোমার কাছে কি আমার কথার কোনো দাম নেই? তোমার কথার থেকে আমার কাজের দাম অনেক বেশি। তুমি কেন বোঝো না? তুমি তোমার গরিব বন্ধুর বাড়ি থেকে কি করেছো সব শুনলে তো আমার কোম্পানির কোনো লাভ হবে না। সো প্লিজ স্টপ দিস ননসেন্স।
এই তো সবে অফিস থেকে ফিরলে, সারাদিন তো কোম্পানিকেই টাইম দাও, বাড়ি ফেরার পর অন্তত আমাকে একটু সময় দাও। তোমাকে বেশি সময় দিলে আমার অবস্থাও তোমার বান্ধবীর স্বামীর মতোই হবে, সেটা কেন বোঝো না? আমাকে শুধু শুধু বিরক্ত না করে নিজের কাজ নিজে করো, আর আমাকে আমার কাজ করতে দাও। এই বাড়িতে তোমাদের কারোরই তো সময় নেই আমার সাথে কথা বলার মতো। এরকম ভাবেই যখন নিজের স্ত্রীর সাথে ব্যবহার করবে তখন বিয়ে করেছিলে কেন তুমি? কারণ সেই মুহূর্তে আমার অনেক টাকার দরকার ছিল, আর তোমার বাবা আমাদের দামি মতো পণ দিতেও রাজি হয়েছিল। তা না হলে তোমার মতো লক্ষ্যহীন কাউকে আমি বিয়েই করতাম না। লক্ষ্যহীন কেন বললে তুমি আমাকে? কারণ সত্যি সত্যি তোমার কোনো লক্ষ্য নেই। আজকে যা আছে সেটার থেকে আরো বেশি টাকা কামানোর কোনো জেদই তোমার মধ্যে নেই। শুধু ঘর সংসার রান্না বান্না এসব নিয়েই তো মেতে থাকো সারাদিন। তুমি এত টাকা ইনকাম করছো, আর তারপরেও যদি আমিও সব ছেড়ে দিয়ে টাকা ইনকামের কথা ভাবি, তাহলে তো সংসারটা ভেসে যাবে। এভাবেই সুদীপ এবং সুজয়ের মধ্যে তুমুল ঝগড়া শুরু হয়। কিছুক্ষণ পরে তাদের চিৎকার চেঁচামেচি শুনে সুদীপার শাশুড়ি মা মনোরমা দেবী সেখানে চলে আসে। সুজয় তার মাকে সেখানে আসতে দেখেই ঘর থেকে বেরিয়ে যায়। অফিস থেকে এসেই সুজয়ের সঙ্গে সুদীপা ঝগড়া করছে দেখে মনোরমা দেবীও সুদীপার উপর প্রচন্ড রেগে যায়। সেও সুদীপার কথা না বুঝেই তাকে নানান রকম ভাবে অপমান করতে শুরু করে। তুমি সবসময় আমার ছেলেটাকে এভাবে বিরক্ত করো কেন? নিজে তো সারাদিন বন্ধুর বাড়ি থেকে ফুর্তি করে এলে, আর এখন বাড়িতে এসে আমার ছেলেটাকে বিরক্ত করা শুরু করেছো। আমি বিরক্ত করতে চাইনি মা, আজকে আমার দিনটা কেমন কাটলো শুধু সেটুকুই ওকে জানাতে চেয়েছিলাম। তুমি তোমার সারাদিন কিভাবে কাটালে সেটা নিয়ে আবার বাড়ি ফিরে আলোচনা করলে সেটা ঠিক আছে, আর আমার ছেলেটা অফিস থেকে এসে আবার অফিসের কাজ করলে তোমার সমস্যা। সুদীপা নিজের বোনের কথা কাউকে বলে উঠতে পারে না। হঠাৎ করেই তার অনন্যার পরিবারের প্রতি যেন হিংসা হতে থাকে। তার ছোটবেলার বান্ধবী অনন্যা হঠাৎ করেই কেমন যেন তার শত্রু হয়ে ওঠে। অনন্যার খুশি সে আর নিজের চোখে দেখতে পারে না। সেভাবে অনন্যাকে তার বাড়িতে ডেকে এমন অপমান করবে যাতে অনন্যা তার ওই গরিব শ্বশুর বাড়িতে আর একদিনও থাকতে না পারে। এরকম নানান রকমের কথা ভাবতে ভাবতে সুদীপা অনন্যা ও তার পরিবারের নিজের শ্বশুর বাড়িতে আসার দিন গুনতে থাকে। শেষ পর্যন্ত সেই দিন এসে উপস্থিত হয়, যেদিন অনন্যা এবং তার পরিবার সুদীপা শ্বশুর বাড়িতে ঘুরতে আসে। আয় অনন্যা, আমরা সবাই অনেকক্ষণ ধরে তোরই জন্য অপেক্ষা করছিলাম। এত দেরি হয়ে গেল কেন তোদের? ওই বাসে ট্রামে করে আসতে গেলে একটু তো দেরি হবেই, তার উপরে সঠিক সময় বাস না ধরতে পারলে আরো 10-15 মিনিট রাস্তায় দাঁড়িয়ে থাকতে হয়। এসব করতে করতেই দেরি হয়ে গেল। আমার সেসবের কোনো দরকার নেই, যখন যেটা হওয়ার হবে নিজে থেকেই হয়ে যাবে। একদিনের জন্য তোর গাড়িতে চড়ে বিলাসিতা করার কোনো মানে আছে তুই বল? কোথায় তুই প্রত্যেকদিন গাড়ি করে কলেজে আসতিস, আর সেখানে এখন তোকে বাসে ট্রামে করে ঘুরতে হচ্ছে। তুই আমাকে একবার বলতে পারতিস, আমি তোর বাড়িতে গাড়ি পাঠিয়ে দিতাম। আমার সেসবের কোনো দরকার নেই, যখন যেটা হওয়ার হবে সেটা নিজেই হয়ে যাবে। একদিনের জন্য তোর গাড়িতে চড়ে বিলাসিতা করার কোনো মানে আছে বলতো? এভাবেই অনন্যা এবং সুদীপা নিজেদের মধ্যে গল্প করতে শুরু করে। সুদীপা কিছুক্ষণ পরপরই অনন্যাকে তার সোনার গহনা, হীরার আংটি, 1 লক্ষ টাকার ফোন, নতুন গাড়ি এসবের কথাই বলতে থাকে। সব কথার মাঝে মাঝে অনন্যা সুদীপাকে জিজ্ঞাসা করে তার শাশুড়ি মা এবং স্বামী কোথায় আছে, কিন্তু সুদীপা তার প্রশ্নের সঠিকভাবে কোনো উত্তর দেয় না। সব সময় সে অনন্যাকে মিথ্যা কথাই বলে। আমার শাশুড়ি মা একটু আগে পর্যন্ত এখানেই ছিল, তোদের অপেক্ষা করছিল। তোরা আসতে এত দেরি করছিস বলেই তো এক্ষুনি নিজের ঘরে চলে গেল। আর সুজয় তো আজকে ওর অফিসের ছুটি নিয়েছে তোরা আসবি বলে। ওকে তো বাড়িতে থাকতেই হবে তাই না? ও এক্ষুনি চলে আসবে। এইভাবেই সুদীপা কারণ ছাড়া অনন্যাকে মিথ্যা কথা বলতে থাকে। অনন্যা এবং তার পরিবারের সুদীপাদের বাড়িতে এসে 1 ঘন্টা হয়ে গেলেও সুদীপার স্বামী কিংবা শাশুড়ি মা কেউ তাদের সঙ্গে দেখা করতে আসে না। এবার অনন্যার কাছে ব্যাপারটা বেশ অদ্ভুত লাগে। এই তোর শাশুড়ি মাকে ডাক না, আমি প্রথমবারের মতো তোর শ্বশুর বাড়িতে এলাম আর ওনাদের সাথে দেখা না করে চলে যাব, এটা তো হয় না। ডাকছি। মা, মা, একবার এদিকে আসুন না, আমার বান্ধবী এসেছে, ওরা আপনার সঙ্গে দেখা করতে চাইছে। সুদীপার কথা শুনে মনোরমা দেবী মুখে ফেস মাস্ক লাগিয়ে সেখানে আসে। সেখানে এসেই মনোরমা দেবী সুদীপার উপরে প্রচন্ড পরিমাণে রাগ দেখাতে শুরু করে। তুমি জানো না এই সময় আমি মুখে ফেস প্যাক লাগাই? তুমি কি চাও আমাকে তোমার থেকে বাজে দেখতে লাগুক? তোমাকে কতবার বলেছি আমাকে এই সময় ডাকবে না, তুমি আমার কোনো কথা শোনো না কেন? মাসিমা, আপনি রাগ করবেন না, আমি আসলে সুদীপাকে বলেছিলাম আপনার সঙ্গে দেখা করানোর কথা। আমি যদি জানতাম আপনি ব্যস্ত থাকেন তাহলে আমি বলতাম না। মনোরমা দেবী আর কিছু না বলে সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরে সুজয় বাড়ি আসে।
সুজয়কে দেখে সুদীপা বেশ আনন্দ পায়। সুদীপা দেখে সুজয় বাড়িতে ঢুকতে না ঢুকতেই আবার কোথায় যেন বেরিয়ে যাচ্ছে। এই দেখে সুদীপা সুজয়কে দাঁড়াতে বলে, দেখছো একটা কাজে বেরোচ্ছি, তারপরেও কেন পেছন থেকে ডাকলে? তোমার এই অপয়া ডাকের জন্য আজ যদি আমার ডিলটা ক্যান্সেল হয়েছে তাহলে কিন্তু আমি তোমাকে ছেড়ে কথা বলবো না, এই আমি বলে দিলাম। এই বলে সুজয় সেখান থেকে চলে যায়। সুদীপা আর কিছুতেই এগুলো সহ্য করতে পারে না, সে অঝরে কেঁদে ওঠে। আমি ভেবেছিলাম আমার টাকা পয়সার বড়াই করে তোকে আমি এতটা কষ্ট দেব যাতে তুই তোর গরিব সংসারে আর সুখে থাকতে না পারিস, কিন্তু আমি যে নিজেও আমার এই ধনী পরিবারের সুখে নেই সেটা উপরওয়ালা তোদের সামনেই প্রমাণ করে দিল। এভাবে সুদীপা খুবই কাঁদতে থাকে। অনন্যা ও তার পরিবার তাকে সান্ত্বনা দেয়। সুদীপা এবং অনন্যার কথা শুনে বুঝতে পারা যায় যে শুধুমাত্র টাকা পয়সা থাকলেই ধনী হওয়া যায় না, ধনী হওয়ার জন্য উচ্চতর মানসিকতার প্রয়োজন হয়।